হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছো। আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত ৯টায় নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। গায়ের ভিতরের ছোট্ট একটা গ্রাম, নাম রঘুনাথপুর। সেই গ্রামেই বাস করত সোমা বৌদি আর তার দেওর অভি। অভি কলেজে পড়ে আর সোমা বৌদি গৃহবধূ। কিন্তু তার স্বভাবটাই এমন যে তাকে ঘিরে সবসময় যেন হাসি আর খুশির ঝড় বইত। অভি ছিল একটু লাজুক প্রকৃতির, কিন্তু বৌদির সামনে এলেই যেন কথার ফুলঝুরি ছোটাত। সকালবেলায় অভি উঠেই দেখে সোমা বৌদি উঠোনে বসে কাঁথা সেলাই করছে। চুলে গাঁদা ফুল গোঁজা, গলায় হালকা হাসি। অভি বলল, বৌদি, আজকে তুমি মনে হচ্ছে হিরোইনের মতো লাগছো। সোমা বৌদি হেসে বলল, ওরে বাবা, আমি তো গায়ের বউ, হিরোইনের মতো কেন লাগবো রে? অভি গম্ভীর হয়ে বলল, তাহলে শহরের সব হিরোইনদের বাদ দিয়ে তোকে সিনেমায় নায়িকা বানানো উচিত। এই কথা শুনে বৌদি তার কাঁথা ছুঁড়ে মারল অভির দিকে। যা, পাকামো করিস না রে, কলেজে যা তাড়াতাড়ি। এমনি খুনছুটি চলত সকাল থেকে রাত। একদিন দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে। অভি ছাদে গিয়ে দেখল বৌদি কাপড় শুকাতে দিয়েছে আর হাওয়া খেলছে সেই কাপড়ে। হঠাৎ বৌদি এসে পড়ল পেছন দিয়ে। এই শুনছিস, একটুও সাহায্য করিস না, সব কাজ আমাকেই করতে হয়। অভি বলল, তোমার কাজগুলো তো দারুণ লাগে বৌদি, দেখলেই মন ভালো হয়ে যায়। বৌদি চোখ বড় করে বলল, তুই কি পাগল নাকি? আমি এত খাটছি আর তুই উপভোগ করছিস? অভি ঠাট্টা করে বলল, তোমার রাগ করার ধরনটাই তো এমন মিষ্টি যে খারাপই লাগে না। বৌদি আবার কাঁথা দিয়ে ঠাস করে মারল। যা, তোর সাথে আর কথা বলবো না। অভি হাসতে হাসতে বলল, তাহলে কথা বলবে না বলেই এখন বলছো? সোমা বৌদির মুঠে একটু রাগ আর একটু লজ্জার ছায়া খেলে গেল। বিকেলে চায়ের কাপ হাতে অভি বারান্দায় বসেছিল। বৌদি পাশে এসে বলল, এই নে, তোর জন্য মুড়ি আর ঝাল বাদাম এনেছি। তোকে না দিলে মনে হয় কিছু একটা বাকি থেকে যায়। অভির চোখ জলজল করে উঠল। বৌদি, তুমি না থাকলে কে যে আমার খেয়াল রাখত? বৌদি গম্ভীর হয়ে বলল, আমি না থাকলে তুই হতো শুকিয়ে কাঠ হয়ে যেতি। অভি বলল, তা নাই বা হলো, তুমিই তো আমার সব কিছু। বৌদি হঠাৎ চুপ করে গেল, একটু দূরে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলল, এই, তুই কি আর 5টা ছেলের মতো না রে? অভি একটু অবাক হয়ে বলল, মানে? বৌদি বলল, তুই যে এত আপন হয়ে গেছিস, মাঝে মাঝে ভয় লাগে। অভি মুচকি হেসে বলল, ভয় পেও না বৌদি, আমি তোর আপনই থাকব, যেমন এখন আছি। সেই দিনগুলো ছিল এমন, রোজ রোজ ছোট ছোট ঝগড়া, খুনছুটি, আবার সেই ঝগড়ার মাঝেই লুকিয়ে থাকা এক অন্য রকমের এক টান। রাত্রি যখন সবাই খায় তখন বৌদি প্রথমে অভিকে ডাকে, এই আগে আয়, নইলে সব খেয়ে ফেলবে। অভি মজা করে বলতো, তুমি না থাকলে তো কেউ আমাকে পাত্তাই দিত না। বৌদি বলতো, তোর এই আতিখ্যাতা দেখে না কেউ পাত্তা দিতে চাইতো না। একদিন বৌদি ঠান্ডা হয়ে গেল, মুখে কোনো হাসি নেই, চোখে কেমন একটা দুশ্চিন্তা। অভি বলল, বৌদি, কি হয়েছে? বৌদি ধীরে বলল, তোর বড়দা নাকি বাইরে বদলি হয়ে যাচ্ছে, হয়তো মাস 2 বাদেই চলে যাবে। অভির মুখ মলিন হয়ে গেল। সে জানতো দাদা চলে গেলে এই বৌদিকে আর এমন করে পাবে না, একসাথে এসব খুনছুটি হবে না। সে বলল, তুমি যাবেন? বৌদি বলল, সঙ্গে যেতে হবে তো, সংসার তো আমার ওখানেই। অভি কিছু বলল না, শুধু জানালো একটা অদৃশ্য হাহাকার গলা চেপে ধরে আছে। পরদিন সকালে অভি দেখতে পেল বৌদি ভোরবেলা উঠোন ঝাড় দিচ্ছে। অভি ধীরে এসে দাঁড়ালো পেছনে, কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, বৌদি, তুমি জানো আমার সকালগুলো তোমাকে দেখেই শুরু হয়। বৌদি পেছন ফিরে তাকিয়ে বলল, তোর এই মিষ্টি কথাগুলো আমি খুব মিস করব জানিস। অভি বলল, তুমি গেলে আমার সব ফাঁকা হয়ে যাবে। সেই দিন থেকে অভি আর সোমা বৌদি মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেল, যেন কেউ কিছু বলতে পারছে না ঠিক করে, কিন্তু প্রতিদিনের সেই ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো ছাড়তে পারছে না। সকালের চা কে দেবে অভিকে?
দুপুরে ঝালমুড়ি খেতে কে ডাকবে? বিকেলে ছাদে কে বলবে এই কাপড় শুকাতে সাহায্য কর? একদিন বিকেলে মেলের বসেছে। অভি বন্ধুদের সঙ্গে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে বৌদি বলল, এই শুনছিস, মেলায় যাচ্ছিস তো? আমার জন্য একটা লাল চুড়ি আনবি। অভি একটু অবাক হয়ে তাকালো, তারপর হেসে বলল, চুড়ি তো আনি, কিন্তু লাল কেন? বৌদি মুখটা গম্ভীর করে বলল, তুই সব কিছুর মানে খুঁজিস কেন রে? আমি চাইলাম মানেই আনবি, ব্যাস। অভি মাথা নিচু করে বলল, ঠিক আছে, তোমার পছন্দই আমার পছন্দ, আমি লালই আনব। মেলায় গিয়ে অভি খুঁজে খুঁজে একটা সুন্দর লাল চুড়ি কিনে আনলো। হাতে দিয়ে বলল, দেখো বৌদি, তোমার জন্য এনেছি। এখন কি 1 কাপ চা পাবো পুরস্কার স্বরূপ? বৌদি একটু তাকিয়ে রইল, তারপর বলল, চা পাবি, তবে তার আগে হাতটা এগিয়ে দে। অভি অবাক হয়ে হাত বাড়ালো। বৌদি নিজের হাতে সেই লাল চুড়ি তার হাতে পরিয়ে দিয়ে বলল, তুই না হলে আমি এইসব চেয়েই উঠতে পারতাম না কারোর কাছে। অভির চোখে জল এসে গেল, কিন্তু সে লুকিয়ে ফেলল মুখ ঘুরিয়ে। এরই মাঝে দাদার বদলির চিঠি এলো। ঠিক 1 মাস বাদেই যেতে হবে। গ্রামে কানাঘুষো শুরু হয়ে গেল। বৌদি ব্যস্ত হয়ে গেল সংসারের গোছকাছ নিয়ে। অভি চুপচাপ, আগের মতো আর ঠাট্টা করে না। বৌদির মুখে আর সেই চঞ্চলতা নেই। সন্ধেবেলা একদিন ছাদে বসে বৌদি বলল, তুই আজকাল আর কিছু বলিস না অভি। অভি বলল, তোমার চলে যাওয়ার দিন যত কাছে আসছে, আমার মনে হয় তোমার সাথে কথা বললে কষ্টটা বেড়ে যায়। বৌদি বলল, তুই জানিস, তোর মুখ দেখে দিন শুরু না হলে আমার অস্থির লাগে। অভি বলল, তবে আমায় ছেড়ে যাচ্ছ কেন? বৌদি মুখ নিচু করে বলল, চলার নামই তো জীবন, সবাই সবসময় একসাথে থাকে না রে। এরপরে দিনগুলো যেন সময়ের চাকা আরও দ্রুত ঘুরতে লাগলো। একদিন সকালে বৌদি হাঁসের ডিম ভাজছিল। অভি বলল, এই না গেলে তো ভালোই রান্না শিখে ফেলেছিলাম তোমার কাছ থেকে। বৌদি বলল, তুই ঠিকমতো খেলে কে খুশি হয়ে জানিস? আমি। অভি বলল, তুমি না থাকলে তো আমার খাওয়াই হতো না। বৌদি মুচকি হেসে বলল, তুই না থাকলে আমার হাসিই থাকতো না। একদিন সকালে অভি কলেজ থেকে এসে দেখে বাড়ি একটু অচেনা লাগছে। চিরচেনা উঠোনে বৌদি নেই। সে খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে দেখে বৌদি বসে আছে একা একা, চুপচাপ। অভি বলল, কি হলো, আজ এত চুপচাপ কেন? বৌদি বলল, আজ আমার মনের ভেতর কেমন খালি খালি লাগছে। মনে হচ্ছে কিছু একটা ফেলে যাচ্ছে এই বাড়ি থেকে। অভি কিছু না বলে বসে পড়ল পাশে। অনেকক্ষণ চুপচাপ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক সুরে বেজে চলছে। তারপর চলে এলো সেই দিন। দাদা পিসিমা সবাই ব্যাগ গুছিয়ে ফেলেছে। ট্রেন ধরতে হবে। অভি একপাশে দাঁড়িয়ে, মুখে কোনো কথা নেই। বৌদি এসে বলল, এই অভি, আমার জন্য একটা জিনিস করে দিবি? অভি চমকে তাকালো, কি বলো? বৌদি বলল, আমার জন্য একটা চিঠি লিখে দে, তোর ভাষায়। আমি রেখে দেব, মন খারাপ হলে পড়ব। অভি বলল, তুমি মন খারাপ করবে? বৌদি বলল, তুই তো জানিস আমি একটু একটু করে তোর অভ্যেস হয়ে গেছি। অভি একটা ছোট্ট চিরকুটে লিখল, সোমা বৌদি, তোমার হাসি আমার সকাল, তোমার বকা আমার বিকেল, তোমার চুরির ঝনঝন আমার সন্ধে। তুমি থেকে গেছো আমার প্রতিটি অভ্যেসে। দূরে থাকো, কিন্তু হারিও না। তুমি আমার পৃথিবীর সেই আলো যা চোখে পড়ে না, তবুও পথ দেখায়। তোমার অভি। চিঠি পড়ে বৌদির চোখে জল ধরে রাখতে পারল না, কিন্তু মুখে বলল, তুই না বড় পাকা হয়ে গেছিস রে। অভি হেসে বলল, তোমার কাছেই তো শিখেছি সব। ট্রেন চলে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অভি কেবল বৌদির দিকে তাকিয়েছিল। বৌদিও তাকিয়ে রইল অভির দিকে, যতক্ষণ না ট্রেন দূরে মিলিয়ে গেল। গ্রামে ফিরে এসে অভির মন পড়ে রইল ফাঁকা উঠোনে, সেই কাপড় শুকানোর রশিতে, সেই রান্নাঘরে যেখানে বৌদি লালচে আলুর দম বানাতো আর খেয়ে বলতো, ভালো লেগেছে তো। দিন চলতে থাকলো, সময় থেমে থাকলো না, কিন্তু অভির সকালগুলো আর শুরু হলো না সেই হাসিমাখা মুখ দেখে। আর সোমা বৌদির চিঠির বাক্সে জমা হতে থাকলো শুধুই অভির লেখা নতুন নতুন চিঠি, যা কোনোদিন পাঠানো হলো না, কিন্তু প্রতিটা শব্দে বয়ে যেত সেই পুরনো দিনের গন্ধ। বৌদি চলে যাওয়ার পর অভির জীবনটা কেমন যেন থেমে গেল। সকাল আর সকাল হয়ে ওঠে না, উঠোনে বসে কাঁথা সেলাই দেখা যায় না, ঝাঁটা দেবার সেই চিরচেনা শব্দ শোনা যায় না। মা মাঝে মাঝে বলতেন, সোমা মেয়েটা কত লক্ষ্মী ছিল, এই বাড়ির প্রতিটা কোণ পরিষ্কার রাখত।
অভি চুপ করে থাকত, কিচ্ছু বলতো না। অথচ মনটা ভেঙে পড়ে, যেন কেউ খুব আপনজনকে হারিয়েছে। কলেজে যাওয়া, বন্ধুদের সঙ্গে গল্প, টিউশনি সবই চলত, কিন্তু অভির ভেতরটা যেন একেবারেই নিস্তেজ হয়ে গিয়েছিল। রাতে বিছানায় শুয়ে সে বারবার ভাবত, বৌদি এখন কি করছে, হাসছে না কাঁদছে? সেই হাসিমাখা মুখটা বারবার মনে ভেসে উঠত। একদিন বিকেলে ডাক এলো, অভি, অভি বাইরে আয় তো, বড়দা আর বৌদি এসেছে। অভির মনটা যেন আনন্দে নেচে উঠল। সে দৌড়ে গিয়ে দেখল দাদা ভাইয়ের মতো জড়িয়ে ধরল, তারপর চোখ সরিয়ে বৌদির দিকে তাকালো। সোমা বৌদি চুপচাপ দাঁড়িয়ে, চোখে জল, কিন্তু ঠোঁটে সেই পুরনো মিষ্টি হাসি। অভি কাছে গিয়ে বলল, তুমি এলে? আমি ভেবেছিলাম আর দেখা হবে না। বৌদি ধীরে বলল, আমারও তো তোকে ছাড়া একদম মন বসছিল না রে। সেই সন্ধে আবার আগের মতো হলো। রান্নাঘর থেকে ভেসে এলো সেই চেনা চায়ের গন্ধ, উঠোনে ঝাঁটা, বারান্দায় মুড়ি আর বাদাম, আর অভি আর বৌদির সেই খুনসুটি। পরদিন সকালের ঘটনা। অভি ঘুম থেকে উঠে দেখে বিছানার পাশে রাখা একটা চিরকুট। সকাল হতে চাই তোর হাসি দিয়ে, আর এক কাপ চা যা তোর জন্য বানানো, তোর বৌদি। অভির মুখে হাসি ফুটে উঠল। চা হাতে নিয়ে সে বারান্দায় বসে, আর কিছুক্ষণ পর বৌদি এসে পাশে বসল। তুই না থাকলে আমি এত কিছু লিখে যেতাম না রে, বলল বৌদি। অভি বলল, তুমি না থাকলে তো আমার সকালই হতো না। বৌদি বলল, তুই আগের মতোই আছিস রে, মুখে মিষ্টি আর চোখে কষ্ট লুকিয়ে রাখিস। অভি চোখ সরিয়ে বলল, আমার চোখে তো শুধু তোমার সেই লাল চুড়ির ঝনঝন এখনো বাজে। সেই দিন থেকে বৌদি সোমা মাঝে মাঝেই আসত গ্রামে। দাদার বদলি শেষ না হলেও সে কখনো বাবার অসুস্থতার অজুহাতে, কখনো পুজোর সময়, কখনো বা মায়ের জন্য এসে থেকে যেত সপ্তাহখানিক। আর সেই সময়গুলো ছিল যেন অভির প্রাণ ফিরে পাওয়ার সময়। একবার পুজোর সময় বৌদি এলো 5 দিনের জন্য। সন্ধেবেলায় অভি আর বৌদি একসাথে ঠাকুর দেখতে বের হলো। ভিড়ের মাঝে বৌদির আঁচল বারবার সরে যাচ্ছিল। অভি বলল, তুমি একটু সাবধানে চলো না, এত ভিড়। বৌদি বলল, তুই যে পাশে থাকিস বলেই নিশ্চিন্ত হয়ে যাই। চুপচাপ কিছুক্ষণ হাঁটার পর বৌদি হঠাৎ বলল, তুই কি কখনো বুঝেছিস আমি কেন তোকে এত নিজের মনে করি? অভি বলল, তুমি তো আমার নিজের, তোমার কাছে সবকিছু বলা যায়, কোনো রকম না ভেবেই। বৌদি বলল, আমার ছোটবেলা থেকে এক ভাই ছিল, সে ছোটবেলায় মারা যায়, আমি তোকে ঠিক তেমনটাই দেখি, কিন্তু তুই যে কেমন করে আমার মনের ভিতরে ঢুকে গেছিস আমি নিজেই বুঝি না। অভি চুপ করে শুনছিল, তার মনটা যেন ডুবে যাচ্ছিল এক অদ্ভুত আবেগে। সে কিছু না বলেই শুধু বলল, তোমার চোখে জল কেন? বৌদি বলল, এই যে সময়গুলো, এগুলো চলে যায় রে, থাকে না, শুধু মনে পড়ে। সেই রাতের পর অভি বুঝল বৌদির মনের গভীরে এমন কিছু রয়েছে যা হয়তো সে বলেও না, চায়ও না কেউ জানুক, কিন্তু সেই না বলা কথাগুলোই যেন তাদের দুজনকে বেঁধে রাখে এক অদৃশ্য বন্ধনে। পরদিন সকালে অভি দৌড়ে এলো বৌদির কাছে, এই শোনো, আজ আমি তোমার জন্য লুচি আর আলুর তরকারি বানাবো। বৌদি চোখ বড় করে বলল, তুই রান্না করবি? বাঁচা গেলাম। অভি বলল, তুমি খেয়ে বলবে কেমন হলো, কিন্তু প্রশংসা না করলে কিচ্ছু খাওয়াবো না। বৌদি বলল, তুই খাওয়ালি আর আমি প্রশংসা না করলাম, সেটা হতে পারে না। সেদিন সকালে সেই ছোট রান্নাঘর যেন হাসিতে ভরে উঠেছিল। অভির বানানো লুচি একটু জ্বলে গেলেও বৌদি হেসে হেসে বলল, এটা তো একদম প্রেমের আগুনে পড়া লুচি। সেই দুজনের হেসে গড়িয়ে পড়া সেই সকাল যেন কোনো সিনেমার দৃশ্য হয়ে গেছিল। লুচি আলুর দমের সেই সকালের পর বৌদি অভিকে বলল, তুই একটা জিনিস জানিস রে অভি, আমি শহরের বড় বাড়িতে থেকেও এই গ্রামের মতো শান্তি পাই না। এখানে তোকে পেয়ে আমি যেন নিজেকে খুঁজে পাই। অভি একটু হাসল, তুমি শহরে যেই শান্তির কথা বলো, আমার তো শান্তি মানি তুমি। তুমি থাকলে যে কোনো জায়গা আমার কাছে শান্তি। বৌদি একটু ভুরু কুচকে বলল, তুই না এমন কথা বলিস, আমার মনের ভিতর কেমন যেন করে ওঠে। অভি বলল, তুমি না বুঝেই বলো এসব, আমি তো সব সময় চাই তোমার মুখে হাসি ফুটুক, কষ্ট না থাকুক। বৌদি বলল, তুই আমার জীবনের এমন এক জায়গায় জায়গা করে নিয়েছিস যেখানে কেউ পৌঁছতে পারেনি রে, আমি চাইলেও তোকে ভুলতে পারবো না। বিকেলবেলায় বৌদি উঠোনে ফুল কুড়োচ্ছিল। গাঁদা ফুল গাছের নিচে বসে সে বলল, এই ফুলগুলো তোকে দিলেই ভালো লাগবে মনে হয়, তুই রাখিস তো? অভি বলল, তোমার দেওয়া প্রতিটা জিনিস আমি এখনো রেখেছি, চুড়ি থেকে শুরু করে সেই চিঠিটা পর্যন্ত। বৌদি একটু চমকে বলল, তুই রেখেছিস? অভি গম্ভীর হয়ে বলল, তোমার দেওয়া জিনিসগুলো তো শুধু জিনিস না, আমার জীবনের স্মৃতি। হঠাৎই বৃষ্টি নামল। অভি আর বৌদি ছুটে গিয়ে ছাদ থেকে কাপড় নামাচ্ছিল। বৃষ্টির ফোঁটা গায়ে লাগছে।
বৌদির চুল ভিজে গিয়েছিল। অভি বলল, তুমি তো পুরো ভিজে গেলে। বৌদি বলল, তুই এমন করে চেয়ে আছিস আমি আর বোঝার সময়ই পেলাম না। অভি হেসে বলল, তোমার ভেজা চুলে যে গন্ধ আসে সেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। বৌদি রাগ করে বলল, তোর কথাগুলো না এমনভাবে বলিস, লজ্জাই লাগে রে। রাতে খাবার পর সবাই ঘুমিয়ে গেলে অভি ছাদে গিয়ে দেখে বৌদি একা দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মুখটা যেন আরও মায়াবী লাগছিল। অভি আস্তে গিয়ে পাশে দাঁড়ালো। অনেকক্ষণ চুপচাপ, শুধু বাতাসের শব্দ। তারপর বৌদি বলল, তুই তো জানিস আমি কারো সামনে কাঁদি না, কিন্তু তোকে দেখে আজকাল চোখে জল চলে আসে। অভি কিছু না বলে শুধু বলল, তুমি থাকলে আমি আর কিছু চাই না। একদিন সন্ধ্যায় বৌদি বলল, চল তো স্কুলের মাঠে যাই, অনেকদিন পর যাব। অভি আর বৌদি হাঁটতে হাঁটতে গেল সেই মাঠে। দুজন বসে রইল এক কোণে। পাশের স্কুলের ঘড়ি টিকটিক করছে, দূরে বাজছে মাইক, কোনো পালা গান রিহার্সাল। বৌদি বলল, তুই ছোট থাকতে এমন করে আমার হাত ধরে হাঁটতি, আর এখন তো তুই বড় হয়ে গেছিস। অভি বলল, তুমি যে এখনো আমার সেই স্কুলবেলার বৌদি আছো, তুমি বদলাওনি একটুও। বৌদি হঠাৎ বলল, তুই কি সত্যিই পারবি না আমাকে ভুলে যেতে? অভি বলল, তোমায় ভুলে গেলে তো আমাকেই ভুলে যেতে হবে। আমি যা কিছু তার মধ্যে তুমিই মিশে আছো। ফেরার পথে বৌদি অভিকে বলল, তোর জন্য একটা ছোট উপহার এনেছি। ঘরে গিয়ে একটা ছোট প্যাকেট বের করলো। খুলে দেখে অভি অবাক, ভিতরে একটা পেন আর একটা ডায়েরি। বৌদি বলল, তুই তো এখন অনেক লেখিস, ভাবলাম এইটা তোর কাজে লাগবে। অভি চোখ মেলে তাকিয়ে বলল, তুমি জানো আমার লেখার প্রতিটা লাইনে তুমিই আছো? বৌদি চোখ সরিয়ে বলল, জানি না, কিন্তু চাই তুই যা লেখিস তাতে আমি থাকি, যতটা গভীরে সম্ভব। একদিন দুপুরে বৌদি রান্না করতে করতে বলে উঠল, তুই যদি আমার ছোট ভাই হতি তাহলে এমন করে ভালোবাসতে পারতিস। অভি বলল, তুমি যদি আমার আপন হতে তাহলে হয়তো এমন করে চাইতাম না। আমার এই চাওয়াগুলোই তো তোমার ভেতরের সেই অদেখা জায়গায় পৌঁছতে পেরেছে। সেই রাতে অভি ডায়েরির প্রথম পাতায় লিখল, তোমার ছায়ায় দাঁড়িয়ে আমি হাঁটি, তোমার ছোঁয়ায় বুঝি জীবনের মানে, তোমার চোখে জল এলে আমার হৃদয় কেঁপে ওঠে। তুমি আমার কাছে সেই মানুষ যার মুখে একটুখানি হাসি মানেই আমার জীবনটা পূর্ণ। তুমি পাশে থাকো ছায়ার মতো, অথবা দূরে থেকেও থেকো আশীর্বাদের মতো। বৌদি সেই লেখা পড়ে বলল, তুই না আমাকে কোথা থেকে খুঁজে এনে আমার জীবনের একেবারে ভেতরে বসিয়ে দিয়েছিস। পুজোর শেষ দিন ছিল। গ্রামে উৎসবের আমেজ একটু একটু করে ফিকে হয়ে আসছিল। সকালবেলা অভি ছাদে উঠে দেখল বৌদি নিচে বসে কাঁথা সেলাই করছে। সেই চেনা দৃশ্য, চেনা ভাব, কিন্তু অভির মনে হচ্ছে যেন এবার এই দৃশ্য শেষবারের মতো দেখছে। সে ছুটে নিচে গিয়ে বলল, তুমি আবার কাঁথা বানাতে বসলে? সময় নেই, তোমার যাওয়ার তো আর কটা দিন বাকি। বৌদি মাথা নিচু করে সেলাই করছিল, বলল, যাওয়ার আগে তোর জন্য একটা উপহার বানাতে চাই। কাঁথাটা তোর জন্য, তুই যেন সবসময় আমার ছোঁয়া বুকে নিয়ে ঘুমোতে পারিস। অভির গলা কাঁপল, সে কিছু বলতে পারল না। সন্ধ্যাবেলা বৌদি বারান্দায় বসেছিল, হাতে সেই পুরনো চুড়ির বাক্স। অভি এসে বলল, কি দেখছ? বৌদি বলল, তুই যে চুড়ি এনেছিলি ওটা আমি এখনও আগলে রেখেছি। যখন একা লাগতো তখন ওটা পরে আয়নায় তাকিয়ে ভাবতাম, তুই হয়তো বলছিস তুমি হিরোইনের মতো লাগছ। অভি চোখ বন্ধ করে বলল, আমি তো এখনো প্রতিদিন সকালে তোমায় কল্পনায় দেখি, এক কাপ চা হাতে, সেই গাঁদা ফুলগোজা চুলে। বৌদি ধীরে বলল, তুই কি জানিস অভি, আমি যখন শহরের বাড়িতে থাকি তখন সেখানকার লোকজন বলে আমি কেমন চুপচাপ, কেউ জানেই না আমার ভেতরে তোকে নিয়ে কত কোলাহল, শুধু তুই জানিস। পরের দিন বৌদি বাগানে গাছের ডালিতে পানি দিচ্ছিল। অভি এসে পাশে দাঁড়িয়ে বলল, তুমি কি জানো এই গাছগুলো সবসময় তোমার অপেক্ষা করে? বৌদি বলল, তুই কি জানিস গাছগুলোকে পানি দেওয়ার সময় আমার মনে হয় তোকে কথা বলছি। তুই না থাকলেও তোর কথা বলার মতো একটাই জায়গা খুঁজে পাই, এই গাছগুলো। একদিন দুপুরে বৌদি রান্না করতে করতে বলে উঠল, তুই যদি আমার ছোট ভাই হতি তাহলে এমন করে ভালোবাসতে পারতিস। অভি বলল, তুমি যদি আমার আপন হতে তাহলে হয়তো এমন করে চাইতাম না। আমার এই চাওয়াগুলোই তো তোমার ভেতরে সেই অদেখা জায়গায় পৌঁছতে পেরেছে। রাতে অভি চুপচাপ ডায়েরিতে লিখল,
আমি চাই না তুমি দূরে যাও, আমি চাই না তুমি শুধু স্মৃতিতে থেকো, আমি চাই তুমি প্রতিদিন থাকো সেই কাঁথার পাশে, চায়ের কাপের ধোঁয়ার মধ্যে। তোমার মুখে সেই মায়াবী হাসিটা থাকুক, আর আমার মনের ভেতরে তোমার নামটা যেন প্রতিধ্বনি হয়ে বাজে, আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি। পরের দিন সকালে অভি সেই লেখা বৌদিকে না দিয়েই খামে ভরে তার ব্যাগে রেখে দিল। বলল না কিচ্ছু, শুধু জানতো সময় আসবে যখন বৌদি নিজেই খুলে পড়বে। একদিন সন্ধ্যাবেলায় গ্রামে নাটক হচ্ছিল, সকলে মিলে গেল। বৌদি বলল, এই নাটকটা না আমি আগে একবার শহরে দেখেছিলাম। মেয়েটা স্বামীর প্রতি খুব দায়িত্ববান, কিন্তু তার মনের কোণে থেকে গেছিল এক অন্য ভালোবাসা, যা সে কোনো দিন কাউকে বলেনি। অভি বলল, তুমি কি তাহলে সেই মেয়েটার মতো? বৌদি চুপ করে রইল। নাটক চলছিল, কিন্তু অভি আর বৌদির চোখে অন্য এক গল্প চলছিল। পরের দিন সকালে অভি ঘুম থেকে উঠে দেখে বৌদি বারান্দায় দাঁড়িয়ে, চোখে জল। সে দৌড়ে গিয়ে বলল, কি হয়েছে? বৌদি বলল, আমি কাল যাচ্ছি, এবার অনেক দিনের জন্য, হয়তো আর এভাবে আসা হবে না। অভি কিছু বলল না, শুধু বলল, তোমার ওই কাঁথাটা শেষ হয়েছে? বৌদি বলল, হ্যাঁ, এটা তোকে দেব যাওয়ার আগে। সেই দিন সন্ধেবেলায় বৌদি অভিকে কাঁথাটা হাতে দিল, বলল, এখানে আমার প্রত্যেকটা চিন্তা সেলাই করা। তুই রাতে যখন ঘুমোবি বুঝবি আমি ঠিক তোর পাশে আছি। অভি রাতে ছাদে উঠে বসেছিল একা। আকাশে তারা, হালকা ঠান্ডা হাওয়া। মনে হচ্ছিল যেন প্রতিটা তারা বৌদির মতো হাসছে। সে কাঁথা মরিয়ে চোখ বন্ধ করে ভাবল, এই মানুষটা কি আমার জীবনে স্রেফ একজন বৌদি, নাকি তার চেয়ে অনেক অনেক বেশি? যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।